তাহলে চল, এর প্রপোজাল একসেপ্ট করা যায়। তবে বলছিস এর সাথে ফ্রেন্ড হবি? পিহু সন্দিহান দৃষ্টিতে তাকায়। হওয়া যায় ভাই। ওকে, দাঁড়া, ডেকে ডেকে আনি। বলে সুমনা পেছন ফিরে রিককে ডাকে। সুমনার সামনে থেকে ডাকছে দেখে সে ব্যাগ রেখেই তাদের সামনে গিয়ে দাঁড়ায়। ভ্রু কুঁচকে বলে, কি সমস্যা? আমার মতো অবলা ছেলের 30টা টাকা মেরে শান্তি হয়নি, এখন আবার কি জন্য ডেকেছিস? এর কথা শুনে মেঘরা হতভম্ব। একে ফ্রেন্ড করতে ডেকে আনলো, আর এ কিনা নিজেই চকলেট দিয়ে নিজেই খুঁচো মারছে। সুমনা কপট রাগ দেখিয়ে বলে, এই ডিগের বাচ্চা, তোকে আমাদের ফ্রেন্ড সার্কেলে অ্যাড করতে ডাকলাম, আর তুই কিনা আমাদেরই কথা শোনাচ্ছিস। যা, ক্যান্সেল। বাক, যা যা, জায়গায় যা। সুমনার কথা শুনে রিকের চোখ মুখ আলোকিত হয়ে ওঠে। সত্যি বলছিস? যাক, তাহলে আমার 30 টাকা কাজে লাগলো। দাঁড়া। বলেই নিজের জায়গায় চলে গেছে। রিকের কাণ্ড দেখে তারা হেসে ফেলে। ছেলেটি অনেক মজার। ব্যাগ নিয়ে ফিরে এসে তাদের ঠিক পেছনের বেঞ্চে বসে। আমি তো ভেবেছিলাম এই জন্মে আর বন্ধুই পাবো না। যাই হোক, তোদের নাম বললি না। তারপর একে একে সবাই পরিচিত হয়, কথাবার্তা হয়, এর মধ্যে অনেক ভালো বন্ডিংও হয়ে ওঠে তাদের। ছেলেটি অনেক মিশুক আর বাচ্চা সুলভ, ফানিও বটে, তাই তো এত তাড়াতাড়ি ভালো বন্ধু হয়ে উঠেছে। পৃথিবীর এই এক সম্পর্ক, বন্ধুত্ব যা এক নিমেষেই গড়ে তোলা যায়। 2টা ক্লাস করেই তারা বেরিয়ে যায় ক্লাস থেকে। পরের ক্লাসটা বোরিং, তাই ক্যাম্পাসটা ঘুরে দেখবে ভেবেছে। ইউনিভার্সিটিটা অনেক বড় জায়গা নিয়ে অবস্থিত। প্রবেশ করতেই সরু রাস্তা, এক সাইডে বড় একটি মাঠ। মাঠের মাঝে একটি শিমুল গাছও আছে। এর নিচে বসে অনেকেই আড্ডা দেয়। অনেকে আবার ঘাসের উপরে জায়গায় জায়গায় বন্ধু বান্ধবদের নিয়ে বসে আছে। অপর পাশে একটি পুকুরও আছে, যার চারিদিকে বড় গাছে ঘেরা। এখানেও ছাত্রীদের আনাগোনা আছেই। ছাত্রীরা এখানে কেবল পড়াশোনা নিয়েই ব্যস্ত নয়, তারা নাটক, সঙ্গীত, কবিতা, বিতর্ক, রাজনীতি, প্রেম, সবকিছুর সাথেই মিশে আছে। সবার মধ্যে একটা আমি আলাদা ভাব। রুমমেটদের সঙ্গে গল্প, ক্যাম্পাস প্রেম, একতরফা ভালোবাসা, হোস্টেলদের ঝগড়া, সব মিলে এখানে দিনগুলো চলে যায় দুঃখ স্মৃতির মতো সুন্দর করে। এটা শুধু একটা ইউনিভার্সিটি না, এটা একটা ছোট শহর। এখানে জীবন বইছে একেবারে নিজের ছন্দে। মেঘেরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে ক্যান্টিনের দিকে যায়। কিছু খাওয়া দরকার, সবার পেটেই খিদে। সবাই টেবিলে বসতেই রিক গিয়ে খাবার অর্ডার করে আসে। তারা নিজেদের মতো আড্ডা দিচ্ছিল। তখনই হঠাৎ কোথায় থেকে অনু এসে মেঘের সামনে দাঁড়ায়। চোখে মুখে প্রচন্ড রাগ, তবে তা দমিয়ে রেখে মেঘকে উদ্দেশ্য করে বলে, আই এম সরি মেঘ, কালকে ভুলবশত তোমার চড় মেরেছি, কিছু মনে কইরো না। মেঘ চোখটা ছোট করে তাকিয়ে আছে, বুঝছে না এই মেয়ের মতলব কি। তখনই পিহু এক গ্লাস পানি নিয়ে অনুর মুখে ছুঁড়ে ফেলে। ওপস, আই এম এক্সট্রিমলি সরি আপু, ভুলবশত পানি পড়ে গেছে, কিছু মনে করবেন না। আশেপাশের ছাত্রছাত্রীরা এতক্ষণে সার্কাস দেখতে লেগেছে। পিহুর কাণ্ডে সবার মধ্যে টিপি টিপি হাসির শব্দ, তবে কেউ তেমন হাসছে না। অনু সিনিয়র বলে। এদিকে অনু এত বড় অপমান যেন মেনে নিতে পারছে না। সাথে সাথে হাত উঠায় পিহুকে মারার জন্য, তবে পিহু সাথে সাথে সেই হাত ধরে ফেলে। এমন ভাবে ধরেছে যে এখন অনু তার হাত ছোটাতে মোচড়ামুচড়ি করছে, কিন্তু পিহু না ছেড়ে তার হাত মুচড়ে পিঠের পেছনে নিয়ে মুখ বরাবর নিজের মুখ রেখে বলে, নিজের সীমানায় থাকবেন আপু, নয়তো ভুলে যাব আপনি আমাদের সিনিয়র। বলেই ছেড়ে দেয়। হাত ছাড়া পেয়ে হাত ঘষতে থাকে, একদম লাল হয়ে গেছে। এত শক্তি একজন মেয়ে মানুষের। পিহুর দিকে লাল চোখে তাকিয়ে বলে, তোদের আমি দেখে নিব, জাস্ট ওয়েট অ্যান্ড সি। অনু যেতেই তাদের টেবিলে হাসির রোল পড়ে যায়। তবে বেচারা রিকের মাথার উপর দিয়ে গেল সব। তা দেখে তারা সব ঘটনা খুলে বলে। সব শুনে রিক তার ইউজ করা টিস্যু মেঘের উপরে ঢিল মারে। এই গাধি, তখনই পাল্টা চর বসাতি। কিসের সিনিয়র জুনিয়র, আগে মাইরাল, এমন হবি? ভেজা টিস্যু তার উপরে পড়ায় মেঘ কপট রাগ দেখিয়ে কয়েকটা টিস্যু একসাথে করে রিকের দিকে ছুঁড়ে মারে। আর রিক মাথা এক সাইডে সরিয়ে নেয়, যার ফলে টিস্যু গিয়ে পড়ে অন্য কারোর ওপর। রুদ্র তার গ্যাং সহ কেবলই প্রবেশ করেছিল। রুদ্রের মাথাটা ধরেছে, তাই সে কফি অর্ডার দিতে কাউন্টারের দিকে এগোয়। ঠিক তখনই ডান সাইড থেকে একটি টিস্যু এসে তার বুক বরাবর লাগে। বিরক্তি নিয়ে পাশে ফিরতেই মেঘকে দেখে আরো বিরক্ত হয়ে যায়। মেঘ তো এদিকে ভয়ে নোখ কামড়াচ্ছে। রুদ্র তাদের টেবিলে আরেকটু সামনে গিয়ে কাটকাট গলায় বলে, হাত তো ভালোই চলে, তা সময় মতো চলে না কেন? মেঘ অবাক হয়ে তাকায় কিসের কথা বলছে। তবে পিহু রুদ্রের কথা ভালোই বুঝতে পারে। মেঘ ভয়ে ভয়ে বলে, ইয়া, আমি আপনাকে মারিনি। ওই
রিককে ওই রিককে মেরেছিলাম, সত্যি বলছি। রুদ্র এই মেয়েকে ভয় পেতে দেখে চরম লেভেলের বিরক্ত। নিজেকেই নিজে প্রশ্ন করে, আমি কি বাঘ না ভাল্লুক যে ভয় পেতে হবে? ইডিয়েট একটা। মেজাজ দেখিয়ে ঝাড়ি দিয়ে বলে, সে তুমি যাকেই মারো, নিশানা তো আমার দিকেই তেড়ে আসে, স্টুপিড। বলেই চলে যায়। এদিকে মেঘ ভাবে হয়তো কালকের ব্যবহার আর এখনের এই কাজে উনি একটু বেশি রেগে আছেন তার উপর, তাই সে উঠে রুদ্রের পেছন পেছন যায়। ভাইয়া শুনছেন? রুদ্র পেছন ফিরে দেখে মেঘ তাকে দেখেই ভ্রু উঁচু করে, যার অর্থ কি দরকার। মেঘ বলে, আসলে কালকের জন্য ধন্যবাদ, আর আজকের জন্য সরি। ও, রুদ্রের ও শোনে মেঘের মুখটা চুপসে যায়। এত সুন্দর করে ধন্যবাদ বলল, আর ইনি কিনা নিরামিষ একটা। রুদ্রের আড়ালেই তাকে একটা ভেঙচি কেটে চলে আসে। এদিকে রুদ্র হেসে ফেলে, কারণ সামনের জানালার গ্লাসে মেঘের ভেঙচি মারা স্পষ্ট দেখা গেছে। এটাকে এভাবেই ভালো লাগে। এমন ভীতু একদম মানে না। মেঘ আজ হেঁটেই বাসায় ফিরছে। হঠাৎ মেঘের চোখ যায় রাস্তার ধারে একটা রেস্টুরেন্টের পাশে ডাস্টবিনে ফেলে দেওয়া অর্ধেক খাওয়া বিরিয়ানির প্যাকেট থেকে একটা বাচ্চা ছেলে খাবার মুখে দিচ্ছে। এই কি করছো? এগুলো ভালো না। বলেই ছেলেটির হাত থেকে খাবার প্যাকেটটা ফেলে দেয়। বাচ্চাটি মেঘের দিকে অসহায় চোখে তাকিয়ে বলে, বাচ্চার মুখে এমন কথা শুনে মেঘ বাকরুদ্ধ। বিস্ময় নিয়ে বলে, তোমার বাবা মা নেই? মেঘের ভেতরটা নাড়া দিয়ে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে তার অতীত। তার বাবা মারা যাওয়ার 3 বছরের মাথায় নানা নানির কথায় মা বিয়ে করেছিল। নতুন বাবা তাকে মেনে নেয়নি, তাই মা নানার বাড়িতেই রেখে যেতে বাধ্য হয়েছিল। তবে মেঘ নিজেকে সামলে নেয়। সেসব কথা বাদ দিয়ে ছেলেটির দিকে করুণা হয়। সে তাকে বলে, আসো আমার সাথে, এই সামনের রেস্টুরেন্টে। তারপর মেঘ ছেলেটিকে নিয়ে গিয়ে কিছু খাবার কিনে দেয়। যেতে যেতে ছেলেটার মাথায় হাত দিয়ে বলে, কিছু একটা কাজ খুঁজে কিছু একটা কাজ খুঁজে করার চেষ্টা করো। এসব ময়লা খাবার খেও না, অসুস্থ হয়ে যাবে, বুঝেছো? এদিকে দূর থেকে রাহুল মেঘের কার্যকর্ম দেখছে। তার চোখে মুখে ছিল মুগ্ধতা, বিস্ময় আর এক নতুন অন্যরকম অনুভূতি, যার নাম সে নিজেও জানে না। এই মেঘে যতবার দেখেছে তার থেকে চোখ ফেরানো দুষ্কর হয়ে পড়েছে। নতুন নতুন রূপ দেখেছে, কখনো ভীতু, কখনো হাসি খুশি, আর এখন এক মমতাময়ী মেঘ। রাহুল নিজের অজান্তে মেঘের মধ্যে আটকে ফেলে নিজেকে। হঠাৎ রাহুলের ধ্যান ভাঙে বাইকের শব্দে। রুদ্র বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, বিরক্তিতে উচ্চারণ করে ও বলে, কিরে, যাবি নাকি এখানেই থাকবি? তাহলে আমি চলে যাচ্ছি। না না, আমিও যাব। বলে বাইকে উঠে যায়। রুদ্রের কেমন জানি অন্যরকম লাগছে রাহুলকে। রাহুল রুদ্রের ফুফাতো ভাইও, আবার ছোটবেলা থেকেই তাদের বন্ধুত্ব, তাই হয়তো ছোটখাটো চেঞ্জও অতি সহজেই ধরে ফেলে। রুদ্র শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে। কাহিনী কি? রাহুল থতমত খায়। মানে কিসের কাহিনী? কোনো কাহিনী নেই। রুদ্র চুপ থাকে, আর কিছুই জিগায়নি। তবে কয়েক মিনিট পর রাহুল আবার বলতে লাগে। দোস্ত, একটা মেয়েকে ভালো লেগেছে। রুদ্র অবাক না হয়েই বলে, তাহলে তো ফুপিকে বলতেই হয়। তোর মজা না, সিরিয়াস আমি। তো তো জিজ্ঞাসা করবি না কে সেই মেয়ে? কেন? তোর প্রেমিকাকে চিনে আমি কি করব? রাহুল একটু হতাশ হয়। এই শালা যে রসকসহীন জানার কথা। তো পছন্দ করিস, প্রপোজ করে ফেল। আসলে আমি শিওর না সে আমাকে নিয়ে কি চিন্তা করে। তাহলে একটু টাইম নে। হুম, তবে ভয় লাগছে যদি রিজেক্ট খাই। ঠিকানা বলিস, বাসা থেকে তুলে এনে দেবো। রুদ্রের কথায় রাহুলের মুখে প্রাপ্তির হাসি ফুটে ওঠে। পেছন থেকে রুদ্রের গলা জড়িয়ে ধরে। এই ছেলেটা ছোটবেলা থেকেই তাকে সাপোর্ট করে। কেউ কিছু বলার আগেই রুদ্র তার সামনে ঢাল হয়ে দাঁড়ায়। পরের দিন ক্লাসে আসতেই সুমনা আর রিকের যুদ্ধ লেগে যায়। মূলত পসিবলের বিপরীত শব্দ নিয়ে ঝামেলা। বললাম না ডিসপসিবল। সুমনা কর্কশ গলায় বলে। রিক সুমনার কথা শুনে হাসতে হাসতে পেটে ধরে বলে, শালি, মূর্খ, তোর বাপ মা তো হুদাই টাকা নষ্ট করলো তোর পিছে। এটা ডিম্পসিবল না, ইম্পসিবল হবে। এদিকে মেঘ নীরব দর্শক হয়ে এদের কাহিনী দেখে যাচ্ছে। অবশ্য তাকে কিছু বলার সুযোগও দিচ্ছে না। এর মধ্যে পিহু হাজির হয়। এদের ঝগড়া দেখে বসতে বসতে পিহু মেঘকে জিগায়। কি রে, এদের আবার কি হলো? মেঘ তপ্ত শ্বাস ফেলে বলে। দেখতে থাক, আমি ক্লান্ত। তখন রিক আবার বলে ওঠে, এই তুই জানিস আমি ইংলিশে সবসময় A+ পেয়ে এসেছি। এসব ইজি ওয়ার্ড আমি 1000টা জানি। সুমনা রেগে বলে। আমি গোল্ডেন A+ পেয়েছি, তোর থেকে বেশি জানি আমি। পিহু এদের ধমক দিয়ে চুপ করিয়ে বলে।
কি হয়েছে? এমন ছাগলের 3 নম্বর বাচ্চার মতো মেয়ামে করছিস কেন তোরা? পিহুর গলায় ওরা চুপ হয়ে যায়। সুমনা নাক ফুলিয়ে বলে, দেখ না পিউ, পসিবলের বিপরীত আমি বলছি ডিসপসিবল, তবে এই মূর্খ বলছে আনপসিবল হবে। রিক তেতো উঠে বলে। এই তুই মূর্খ, পারিস কিছু? এইটা আনপসিবলই হবে। পিহু এদের কথা শুনতেই আপনা আপনি তার মুখ অফ হয়ে যায়। মেঘের দিকে এক পলক তাকায়, দেখে মেঘ কোনো রকমে হাসি কন্ট্রোল করে আছে। এবার দুজনের নজর এক হতেই কেউ আর হাসি ধরে রাখতে পারেনি। ক্লাস ফাটিয়ে হাসতে শুরু করে। একে অপরের উপরে গড়াগড়ি খাচ্ছে প্রায়। এদের হঠাৎ হাসিতেই রিক আর সুমনার ঝগড়া থেমে যায়। দুজনেই চুপসে যায়, এরা হাসছে কেন? রিক ফিসফিস করে বলে। এদের কি ভূতে ধরলো? সুমনাও নোক কামড়ে বলে। জানি না তো, ধরতেও পারে। মেঘ হাসি থামিয়ে বলে। মূর্খের দল, এটা ডিসপসিবল আর আনপসিবল। পিহু হাসতে হাসতে বলে। ভাই, তোদের ইংলিশ ওয়ার্ড শুনলে যে ইংরেজি বই বের করেছে সে কবর থেকে উঠে আসবে। তাদের কথায় দুজনেই লজ্জা পেয়ে যায়। কথা ঘুরাতে বলে। আমরা তো নিউ শব্দ বের করছিলাম, তাই না রে সুমনা? সুমনাও থমথমে মুখে বলে। হ্যাঁ হ্যাঁ, এগুলো নিউ ওয়ার্ড, পেন্টিংয়ে আছে, শীঘ্রই আসবে। এদের কথার মাঝেই টিচার চলে আসে। সবাই ক্লাসে মন দেয়। ক্লাস টিচার অ্যানাউন্স করে পরশুদিনই নাকি তাদের নবীনবরণ অনুষ্ঠান হবে। এমনিতেই দেশের কিছু জটিলতার কারণে ইয়ার লেটে শুরু হয়েছে, তাই একটু তাড়াতাড়ি সব অ্যারেঞ্জ করা হয়েছে। কেউ কিছুতে অংশগ্রহণ করতে চাইলে আজকের মধ্যেই নাম লেখাতে বলেছে। তা শুনে সবাই হাই হতাশ করছে, এত তাড়াতাড়ি হলে তো তারা কেমনে কি করবে। অনেকের ডান্স প্র্যাকটিস বাকি, নাটকের রিহার্সেল বাকি। কখন এসব করবে ভাবছে ক্লাস জুড়ে। এদিকে পিহু ধরে আরেক বায়না, তারা নাকি গ্রুপ ডান্স করবে। কিন্তু মেঘের সোজা সাপটা উত্তর সে এসবে নাই। প্লিজ জানু মনু, আমার মেঘ শোনা, রাজি হয়ে যা না। রাজি হলে তোকে আমি আমার বাপ। মেঘ গম্ভীর কণ্ঠে বলে। তোর ভাবি হওয়ার শখ নাই, আমি এসবে নাই। তোরা নাচ না করেছি নাকি? পিহু বলে। আরে, আমার ভাই সেই হ্যান্ডসাম, সব মেয়ের ক্রাশ, তোরে পটাই দিবনে। আমার লাগবে না, আমি কোনো নাচ টাচে নাই। স্টেজে সবার সামনে দাঁড়াইতেই হাত পা কাঁপবে। আরে, আমি যে ডান্স থিম ভেবে রেখেছি, কেউ আমাদের চিনবেই না, মুখ দেখবই না। দেখিস প্লিজ। সবার চোরাচুরিতে মেঘ এক পর্যায়ে রাজি হয়। সে এই অবধি কোনো কালে স্কুল কলেজের কোনো কিছুতে পার্টিসিপেট করেনি, তাই চাইছিল না, তবে এদের কথা ফেলতেও পারছে না। ক্লাস শেষ করে স্যার চলে যেতেই রুদ্র তার ফুল গ্রুপ নিয়ে প্রবেশ করে ক্লাসে। সব মেয়েরা তো ভীষণ খুশি, রুদ্রকে দেখে এক একজন চোখ দিয়ে গিলে খাচ্ছে যেন। রুদ্র এসে পকেটে হাত দিয়ে সামনে দাঁড়ায়। অ্যাটেনশন প্লিজ। মেঘ পানি খাচ্ছিল আর পিহুর কথা শুনছিল। হঠাৎ রুদ্রের কণ্ঠ শুনে মুখে পানি রেখেই সামনে তাকায়। রুদ্র মেঘকে এভাবে গাল ফুলিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকায়। এদিকে পিহু মেঘের গালে দেয় একটা গুঁতা। সাথে সাথে তার মুখ থেকে সবটা পানি পড়ে সামনের বেঞ্চে কিছুটা জামায় পড়ে। রুদ্র চোখ ছোট ছোট করে হালকা আওয়াজে বলে। ইডিয়েট। তারপর কাজের কথায় আসে। স্যার নিশ্চয়ই বলে গিয়েছেন নবীনবরণ নিয়ে কথা, তো আমরা এর দায়িত্বে আছি। সায়ন বলতে লাগে। মেয়েদের জন্য শাড়ি আর ছেলেদের জন্য পাঞ্জাবি অর্ডার দিয়ে রেখেছি। এর জন্য সবাইকে 500 টাকা করে পে করতে হবে এবং এটা সবার জন্য বাধ্যতামূলক। কালকের মধ্যে জমা দিয়ে দিবে সবাই। আর আজকে যারা যারা পার্টিসিপেট করতে চাও রিহার্সাল রুমে এসে নাম দিতে পারো। বলেই তারা চলে যায়। তবে ওরও যায়নি, মেঘের সামনে এসে বলে। রুদ্র তোমায় ডেকেছে লাইব্রেরিতে, চলে যেও। অনু যেতেই মেঘ উঠে যেতে নেয়। পিহু আটকে বলে। আমার সন্দেহ হচ্ছে, এর আবার অন্য প্ল্যান না তো? আরে না, হয়তো রুদ্র ভাইয়াই ডেকেছে, আবার কোনো অ্যাসাইনমেন্ট করাতে, কে জানে। আমি শুনে আসছি, দাঁড়া। বলেই মেঘ হাঁটা দেয় লাইব্রেরির দিকে। তবে লাইব্রেরির সামনে যেতেই কয়েকটা মেয়ে মেঘকে ঘিরে ধরে। মেঘ প্রশ্ন নিয়ে তাকায় তাদের দিকে, তারপর সাইড কাটিয়ে আসতে নেয়। তবে তখনই অনু এসে মেঘের সামনে দাঁড়ায়। শয়তানি হেসে বলে। হাই মেঘ। মেঘ ভ্রু কুঁচকে বলে। আপু কিছু বলবেন? বলবো মানে অনেক কিছু বলবো, সাথে করব। বলতে বলতে অনু তার কাঁধ দিয়ে মেঘকে ধাক্কা দেয়। এতে মেঘ কিছুটা পিছিয়ে যায়। বাকি মেয়েরা হাসছে মেঘকে নিয়ে। অনু বলে। এইবার ডাকো, কাকে ডাকবে? দেখি কে বাঁচায়। রুদ্রের কাছে আমার নামে বিচার দিয়েছো, কোন সাহসে? অবাক হয়, সে কখন কি বিচার দিল। সে বিস্ময় নিয়ে বলে। আমি রুদ্র ভাইকে কখন বিচার দিলাম? অনু রেগে আরেকটা ধাক্কা মেরে বলে। মিথ্যা বলিস না।
কালকে তুই রুদ্রকে বলেছিস বলে রুদ্র আমাকে দিয়ে তোকে সরি বলিয়েছে। তখন সবার সামনে তোর বান্ধবী আমাকে অপমান করলো। এত সহজে ছেড়ে দিব তোকে? মেঘ চুপসে যায়। কি বলবে ভয় লাগছে তার। এরকম পরিস্থিতিতে কোনোদিনও পড়েনি আর পড়বে ভাবেওনি। কাউকে সাথে নিয়েই আসতাম। মেঘকে চুপ থাকতে দেখে অনু মেঘের হাত থেকে তার মোবাইলটা নিয়ে দেয়ালের দিকে ছুঁড়ে মারে। সাথে সাথে দুই ভাগ হয়ে যায়। তা দেখে মেঘ মোবাইলে উঠাতে যায়, তবে অনু মেঘের হাত ধরে ফেলে। তার দুই গাল চেপে ধরে বলে, বেশি বেড়ে গিয়েছিস তাই না? আমার সাথে পাঙ্গা নেওয়ার স্বাদ এখন তোকে মেটাবো। বলে মেঘের গালে থাপ্পড় দিতে হাত উঠাতেই কেউ পেছন থেকে অনুর চুলের মুঠি ধরে টান দেয়। টানের সাথে নিজেকে সামলাতে না পেরে পেছনের দিকে উল্টে পড়ে। তাকিয়ে দেখে পিহু। অনু পিহুকে দেখে রেগে কিছু বলতে যাবে, তার আগেই পিহু আবার তার উপরে আক্রমণ করে। দুই হাতে চুল টেনে ধরে এক পিঠের মধ্যে ইচ্ছে মতো দিচ্ছে। এসব দেখে সাথে যে মেয়েগুলো এসেছিল তারা দূরে সরে যায় ভয়ে। মেঘ সুমনা গিয়ে পিহুকে আটকানোর চেষ্টা করে। এটা ভার্সিটি, যদি স্যারের কানে যায় অনেক ঝামেলা হবে এই ভেবে। তবে পিহুর সাথে পেরে উঠছে না। এদিকে অনুর অবস্থা খারাপ। ধস্তাধস্তির এক পর্যায়ে অনু পিহুকে ধাক্কা মেরে নিজের থেকে সরায়। পিহুর রাগে শরীর কাঁপছে, এসে আবার যায় অনুকে ধরতে, তবে মেঘ সুমনা আটকে দেয় তাকে। ছাড় আমাকে। এর তো সাহস কত বড় এর! অনু চুলের 12টা বাজিয়ে দিয়েছে, মুখ একদম লাল হয়ে আছে, বেচারি মার খেয়ে ব্যথায় কাঁদছে। পিহু একে আবার বলে, এই তোকে না ওয়ার্ন করেছিলাম মেঘের থেকে দূরে থাকতে, সিনিয়রদের মতো থাকতে। পরিস্থিতি খারাপ দেখে একটি মেয়ে এগিয়ে এসে অনুকে ধরে নিয়ে দ্রুত সে জায়গা ত্যাগ করে। পিহু চটে যায় মেঘের ওপর। তুই এই মেয়ের কথা শুনে আসলি কেন? এখন যদি আমরা না আসতাম কি হতো? মেঘ সুমনা পিহুকে শান্ত করতে করতে ক্লাসে নিয়ে যায়। সেদিন আর মুড ঠিক না থাকায় ক্লাস কেউ করেনি। বাসায় চলে যায় সবাই। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। মেঘের আজ ভার্সিটি যাওয়ার ইচ্ছে নেই, তবুও যেতে হচ্ছে বিচ্ছুগুলোর জন্য। রাস্তা পুরো ফাঁকা, আশেপাশে কোনো গাড়িও নেই। এই ঝুম বৃষ্টিতে কেই বা বের হবে। অগত্যা বাধ্য হয়ে ছাতা মাথায় দিয়ে হাঁটতে থাকে, সামনে যদি কোনো রিক্সা পায় সেই আশায়। তবে প্রায় অর্ধেক পথ যেয়েও কোনো খালি রিক্সার দেখা মেলেনি। হঠাৎ মেঘের চোখ যায় রাস্তার পাশে এক বয়স্ক মহিলার দিকে। মাথায় একটা ওড়না দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করে এই বৃষ্টির মাঝেই। এগিয়ে যাচ্ছে, তবে এতে তেমন কিছুই লাভ নেই, ভিজেই গেছে। মেঘের ভীষণ মায়া লাগলো। সে আশেপাশে তাকিয়ে মহিলাটির কাছে গিয়ে তাকে নিজের ছাতাটা দিয়ে দেয়। মহিলাটি মেঘের দিকে করুণ চোখে তাকিয়ে মুখে সে কি অমায়িক হাসি। সে হাসিতেই যেন মেঘের জন্যে অঢেল দোয়া সম্মান বলে দিচ্ছে। মেঘও হালকা হেসে দৌড়ে গিয়ে পাশের ছাউনির নিচে দাঁড়ায় বৃষ্টি কমার আশায়। প্রায় 30 মিনিট পর বৃষ্টি পড়া বন্ধ হয়। এর মধ্যে একটা রিকশাও পেয়ে যায়। সে তাড়াতাড়ি উঠে পড়ে। ভার্সিটি পৌঁছাতে পৌঁছাতে 10টা 10 বেজে গেছে। অলরেডি প্রথম ক্লাস শুরু হয়ে গেছে। তাড়াহুড়ো করে করিডোর পেরিয়ে ক্লাসের দিকে এগোয়। দোতলার 3 নাম্বার ক্লাসটা তাদের। মেঘ দোতলায় উঠে প্রথম ক্লাস পেরিয়ে যেতে হঠাৎ কেউ তার হাত ধরে টান দিয়ে ক্লাসের ভেতরে ঢুকিয়ে সাথে সাথে দরজা বন্ধ করে দেয়। দরজা জানালা বন্ধ হওয়ায় ক্লাস অন্ধকার হয়ে আছে। মেঘ হঠাৎ ঘটনায় নিশ্চুপ হয়ে যায়। পরক্ষণে সে আশেপাশে তাকিয়ে দেখার চেষ্টা করে, তবে ব্যর্থ, অন্ধকারে কিছু দেখছে না। ভয়ের চোটে সে কাঁপা কাঁপা গলায় বলে, কে? তবে অপর পাশ থেকে কোনো উত্তর আসেনি। শুধু নিঃশ্বাসের শব্দ হচ্ছে। মেঘ পুনরায় জিজ্ঞেস করে, কে? কথা বলছে না কেন? এবারও কোনো উত্তর আসেনি, তবে সামনের ব্যক্তিটি তার দিকে এগিয়ে আসছে তা সে বেশ বুঝতে পারছে। মেঘের বুক ধড়ফড় করছে। তাড়াতাড়ি পিছিয়ে গিয়ে অন্ধকারের হাতড়িয়ে দরজার কাছে যেতে চায়, তবে তার আগেই সেই লোকটি মেঘের হাত ধরে ফেলে। মেঘের শরীর কেঁপে ওঠে। লোকটার শরীরের থেকে আসছে তীব্র পুরুষালী সুবাস। তা আস্তে আস্তে আরো তীব্র হচ্ছে। ছেলেটি একদম মেঘের কানের কাছে মুখ নিয়ে আসে, কানের লতির কাছে ঠোঁট ছুঁই ছুঁই ফিসফিসিয়ে বলে, শ্, এত তাড়া কিসের তোমার? মেঘ থমকে যায় কণ্ঠটি শুনে। একটা রুক্ষ অথচ কোমল স্বর। শোনা মাত্রই মেঘের বুকে ধক করে ওঠে। তবে এতক্ষণ অন্ধকারে নিজেকে আর ঠিক রাখতে পারেনি। নিজের ভর ছেড়ে দেয়, ধপ করে নিচে বসে যায়। তার শ্বাসকষ্ট হচ্ছে। শ্বাস নিতে পারছে না, জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। হঠাৎ মেঘকে এমন করতে দেখে অন্ধকারে ছেলেটি বিচলিত হয়ে উঠে হাঁটু গেড়ে বসে মেঘের দুই কাঁধ ঝাঁকিয়ে বলে, এই, হোয়াট হ্যাপেন্ড? আর ইউ ওকে? তবে মেঘ কিছুতেই বলছে না, শুধু হাত এদিক সেদিক হাতড়াচ্ছে। অস্থিরতা করছে। তা দেখে সে আরো চিন্তিত হয়ে বলে, এই বোকাফুল, কি হয়েছে? এমন করছো কেন?
মেঘ কথাই বলতে পারছে না, তবুও কোনোভাবে শ্বাস নিয়ে নিয়ে বলে, আমার অন্ধকারে ফোবিয়া, শ্বাস নিতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে। শিট! ছেলেটির সাথে সাথে মোবাইলের ফ্ল্যাশ অন করে মেঘের দিকে ধরে। আলোর দেখা পেয়ে মেঘের ভয় কিছুটা কাটে। সে কিছুক্ষণ সেভাবেই বসে থাকে, ব্যাগ থেকে ইনহেলার বের করে নিয়ে নেয়। আগের থেকে একটু স্বাভাবিক হতেই তার টনক নড়ে। সে সাথে সাথে সামনে তাকায় ছেলেটির মুখ দেখতে। তবে লাইট মেঘের মুখের দিকে তাক করায় আর ছেলেটির মুখের দিকে তাকাতে পারেনি, চোখ আঙ্গুল দিয়ে চোখ নামিয়ে ফেলে। আর সেই সুযোগে ছেলেটি ফ্ল্যাশ অফ করে দরজা খুলে চলে যায়। মেঘ দরজা খোলার শব্দে চোখ থেকে হাত সরাতেই দেখে লোকটি বেরিয়ে গেছে। সাথে সাথেই উঠে দরজার বাহিরে যায়, তবে কেউ নেই। কোথায় গেল লোকটি? মেঘ ভেবে পাচ্ছে না কি হলো মাত্র তার সাথে। কে সেই লোক? মুখও দেখতে পারেনি, তবে শার্টের কোনা দেখেছে বের হওয়ার সময়। গাঢ় সবুজ রঙের শার্ট, এছাড়া কিছু দেখতে পারেনি, এত দ্রুত যাচ্ছিল। আর কিছু না ভেবে দ্রুত ওয়াশরুমে যায়, চোখে মুখে পানি দিয়ে নিজেকে স্বাভাবিক করে। মেঘ, আসতে এত দেরি করলি কেন? যে বৃষ্টি হচ্ছে বাইরে আটকে গিয়েছিলাম। আচ্ছা, এবার চল, আমাদের শাড়িটা নিয়ে আসি। সবাই যার যার নিয়ে চলে এসেছে, তোর জন্যই বসেছিলাম আমরা। পিহুর কথায় সবাই উঠে যায় রুদ্রদের উদ্দেশ্যে। রিহার্সাল হলে এখন রুদ্ররা থাকার কথা, যেহেতু সবকিছু লিড করছে, তাই সেদিকে পা বাড়ায় তারা। হলে ঢুকতেই তারা দেখে যারা যারা পার্টিসিপেট করেছে সবাই প্র্যাকটিস করছে। পাশেই রুদ্রর সাথে তার ফ্রেন্ডরা বসে খাতায় কিছু লিস্ট করছে। মেঘের নজর যায় রুদ্রের দিকে, কথা বলছে আর নিচের দিকে হালকা ঝুঁকে কিছু লিখছে। মাঝে মাঝে কপালে ভাঁজ পড়ছে, চুলগুলো এলোমেলো, কপালের এক পাশ ছুঁয়ে আছে। পরনে গাঢ় বাদামি রঙের জ্যাকেট, জ্যাকেটের সামনে সব বোতাম খোলা, ভেতরে গাঢ় সবুজ রঙের ইন ছাড়া পরা শার্ট। শার্টের দিকে নজরে যেতেই মেঘের তখনকার ছেলেটির কথা মনে পড়ে। বিস্ময় নিয়ে তাকায় রুদ্রের দিকে, তবে কি রুদ্র? তখনই রাহুলের ডাকে মেঘের ঘোর কাটে। তাদের সামনে রাখছে। মেঘ রাহুলের দিকে তাকাতেই দেখে সেও সেম কালার শার্ট পরে আছে। কনফিউজড হয়ে যায়, মুহূর্তেই সে নিজেকে সামলে নেয়। সেম কালার শার্ট পরতেই পারে, তাই বলে না জেনে সন্দেহ করা উচিত না। তবে কে সেই ছেলে? প্রশ্ন মাথায় থেকেই যায়। রুদ্র মাথা উঠিয়ে মেঘের দিকে তাকায়, চোখ ছোট ছোট করে কপালে ভাঁজ করে মেঘকে পরখ করে। মেয়েটি চশমা পরেছে, গোল গোল মুখে চশমা যেন বেশ মানিয়েছে, অনেক কিউট লাগছে মেয়েটিকে। রুদ্র মনে মনে তাকে নাম দেয় চশমিশ। পর মুহূর্তেই তাকে সেই নামেই ডাকে। এই চশমিশ, এদিকে আসো। মেঘ চমকে তাকায় রুদ্রের দিকে। চোখে অ্যালার্জির সমস্যা ইদানিং ধরেই বেড়েছে। আজকে চশমা পরে এসেছে, হালকা ঝাপসা লাগছিল তাই। আর আজকেই কিনা চশমিশ উপাধি পেয়ে গেল। সাথে সাথে আবার রুদ্র ডেকে ওঠে। এই মিস চার ব্যাটারি, কানে শোনো না? পিহুরা মিটমিট করে হাসছে। মেঘ নাক ফুলিয়ে রুদ্রের সামনে গিয়ে দাঁড়ায়। জি ভাইয়া, বলুন। সকাল থেকে এতগুলো কল দিলাম, ফোন সুইচ অফ করে রেখেছো কেন? মোবাইল ভেঙে গেছে, ঠিক করানো হয়নি, তাই অফ। রুদ্র ভ্রু কুঁচকে শান্ত কণ্ঠে বলে। মেঘ কিভাবে? কি বলবে? কালকের ঘটনা তো আর বলতে পারবে না। ওই আর কি, হাত থেকে পড়ে। ও, নাও এই লিস্টটা, আমি বলছি তুমি দেখো। মেঘের হাতে খাতাটা ধরিয়ে রুদ্র নিজের চুল ঠিক করতে করতে বলে। মেঘ অবাক হয়ে তাকিয়ে বলে, আমি কেন? রুদ্র কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে বলে। তুমি যে আমার অ্যাসিস্ট্যান্ট ভুলে গেছো? বলে আবার চেয়ারে বসতে বসতে বলে, অবশ্য ভুলেই যাওয়ার কথা, তোমাকে অনেক ছাড় দিয়ে রেখেছি, তবে আজকে কোনো ছাড় নেই। ফাস্ট স্টার্ট করো, আরো কাজ বাকি। মেঘ কিছুটা ভোতা করে লেখা শুরু করে। সকালে সেই ছেলেটির কথা মাথা থেকে বেরিয়েই যায়। রুদ্র পিহুদের উদ্দেশ্যে বলে। তোমাদের কোনো কাজ আছে? তারা মাথা নাড়িয়ে না বলতেই তাদেরকেও কাজে লাগিয়ে দেয়। রিককে রাহুলের সাথে পাঠায় ফুলের অর্ডার নিয়ে দিয়ে আসতে। সুমনা আর পিহু সাথে আরো কয়েকজন মেয়েকে লাগায় করিডোরগুলোতে সুন্দর নকশা আঁকতে। বাকি টুকিটাকি ছেলেদের কাজ সায়ান শান্তরা করছে। আর মেঘ এদিকে রুদ্রের মুখোমুখি বসে বসে লিস্ট করছে। তার হাতটা চলছে, তবে মন ছটফট করছে এক অদৃশ্য জ্বালায়। রুদ্রের সামনাসামনি আসলে কেমন জানি অনুভূতি হয়, তার বর্ণনা তার কাছে নেই। একদম সামনেও নয়, তার থেকে 2 হাত দূরেই তো বসা। নিজের মনের অনুভূতিকে সাইডে রেখে সে রুদ্রের কথায় মন দেয়। লিস্ট লেখা শেষ হতেই মেঘকে আরেক কাজ দেয়, যারা ডান্স করছে তাদের মিউজিক আর টাইমিং চেক করতে। প্রত্যেকটা যেন 4 মিনিটের কম হয় নির্দেশনা দিয়ে পাঠায়। মেঘ একটি চেয়ারে বসে বসে প্রায় 1 ঘন্টা ধরে সবার ডান্স টাইমিং আর গান নোট করেছে। তার কান ঝালাপালা হয়ে গেছে স্পিকারের গান শুনতে শুনতে। ধরা মাথা নিয়ে রুদ্রের কাছে যায়।
দেখে রুদ্র স্টেজ ডেকোরেশনের কাজে ব্যস্ত। ডেকোরেশনের লোকেরা এসেছে, স্টেজ বাঁধছে তারাই। তবে রুদ্র ডিরেকশন দিচ্ছে। মেঘে দূর থেকেই রুদ্রকে কয়েকবার ডাকে, তবে শোনে না সে। ওদিকটায় ব্যস্ত, তাই বাধ্য হয়ে সে এগিয়ে যায়। রুদ্রের পিছে দাঁড়িয়ে আবার ডাকে তাকে। মেঘের ডাকে রুদ্র পেছনে ফিরে তাকায়। সাথে একটি লোক স্টেজের সাইডে বাঁশ লাগাচ্ছিল। হঠাৎ মেঘের কণ্ঠ শুনে সেও তাকাতে যেয়ে হাত ফসকে বাঁশটা নিচে একদম মেঘের উপরে পড়তে নেয়। তা দেখে রুদ্র দ্রুত মেঘকে টান মেরে একদম নিজের কাছে নিয়ে আসে। আচমকা টানে মেঘ গিয়ে পড়ে রুদ্রর বুকে, যার ফলে রুদ্রের শরীরের স্মেলটা অতি সহজেই তার নাকে এসে লাগে। তার চেনা চেনা লাগছে স্মেলটা, তবে বেশিক্ষণ ভাবতে পারেনি। মেঘের মাথায় যে বাড়ি খায় রুদ্রের থুতনিতে বেচারা আউচ করে ওঠে। মেঘ তড়িঘড়ি করে দৌড়ে সরে আসে। রুদ্র চোখ মুখ কুঁচকে থুতনি ঘষছে। ফর্সা হওয়ায় একদম লাল হয়ে গেছে। বেশি ব্যথা পেয়েছে ভেবে বিধু কণ্ঠে বলে। সরি সরি সরি। রুদ্র নিজের থুতনি ঘষতে ঘষতে রেগে বলে। এই মেয়ে, এত কেয়ারলেস কেন? দেখনি এদিকে স্টেজ বাঁধছে, জায়গাটা রিস্কি। এখানে আসতে গেলে কেন ইডিয়েট? নিজে তো বেঁচে গেলে মাঝে আমি ব্যথা পেলাম। উফ। মেঘ রুদ্রের কথা না শুনেই দ্রুত সেখান থেকে চলে যায়। রুদ্র রাগী চোখে তার যাওয়া দেখে, বেয়াদব বলে সম্বোধন করতে ভুলল না। তবে কয়েক মিনিটের মাথায় মেঘ আবার হাজির হয়। রুদ্রের সামনে যে হাতে করে আনা আইস কিউবটা তার থুতনিতে ধরে। রুদ্র সামনের একটি লোককে কিছু বলতে ব্যস্ত ছিল, হঠাৎ তার ঠান্ডা অনুভব হতেই নিচের দিকে তাকায় দেখে মেঘ আইস কিউব নিয়ে এসেছে। কিছুটা অবাক হয়ে পর মুহূর্তেই বলে। এই মেয়ে আবার এসেছো এই জায়গায়? মেঘ কিছু একটা ভেবে সন্তস্বরে বলে। পরে চিল্লায়েন, এখন এই সাইডটায় আসুন তো। বলে মেঘ নিজেই রুদ্রের হাত ধরে পাশের চেয়ারের দিকে হাঁটা দেয়। রুদ্র পুরাই হয়ে গেছে। সে যেন জমে গেছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে মেঘের হঠাৎ স্পর্শে। সে শুধু মেঘের সাথে পায়ে পা মেলাচ্ছে। মেঘ রুদ্রকে চেয়ার বসিয়ে থুতনিতে অনেকক্ষণ আইস দিয়ে ধরে রাখে। রুদ্র কিছুই বলছে না, শুধু মেঘকে দেখছে। মেয়েটাকে অন্যরকম লাগছে তার। প্রায় 5 মিনিট পর মেঘ হাত সরিয়ে নেয়। রুদ্রের দিকে তাকাতেই তার টনক নড়ে, সজ্ঞানে আসে। নিজের কাজে নিজেই বোধগম্য হতেই লজ্জারা ঘিরে ধরে। কি করছিল সে? দ্রুত রুদ্রের হাতে খাতাটা দিয়ে সে সেই জায়গা ত্যাগ করে। এদিকে রুদ্র তাকিয়ে আছে মেঘের যাওয়ার পানে। পরক্ষণে মাথা চুলকায়। মেয়েটা লজ্জা পেয়েছে বেশ বুঝতে পেরেছে। তার গালের লাল আভা আর লাল হয়ে যাওয়া নাকটাই তার লজ্জার সাক্ষী। মেঘ, পিহু, সুমনা বাসার যাওয়ার জন্য বের হয়। রিক অলরেডি চলে গেছে। হালকা বৃষ্টি হচ্ছে এখনো। মেঘকে পিহু ছাতা দিয়ে এগিয়ে রাস্তার পাশে একটি ছাউনির নিচে দাঁড় করিয়ে যায়। যদিও সে বারবার বলছিল তার গাড়িতে যেতে ড্রপ করে দিবে, তবে মেঘ না করে দেয়। অনেকক্ষণ দাঁড়িয়েও গাড়ি পাচ্ছে না, আবার সেই ঝুম বৃষ্টি শুরু। এখন কেমনে কি করবে? ছাতাও নেই যে হেঁটে যাবে। হঠাৎ সেখানে কয়েকটি ছেলে এসে দাঁড়ায়, দেখতে বখাটে টাইপের। মেঘ তাদের দেখে এক সাইড হয়ে দাঁড়ায়। ছেলেগুলো মুখে সিগারেট নিয়ে মেঘকে উপর থেকে নিচ অব্দি স্ক্যান করছে। মেঘ খুবই আনইজি ফিল করছে। বারবার বারবার ওনা ঠিক করছে, তবু ছেলেগুলোর চোখ সরছে না। উল্টো সিগারেটের ধোঁয়া উড়োয়, চারপাশে সিগারেটের গন্ধ ছড়িয়ে পড়ে। মেঘ মুখ চেপে ধরে, তার এই গন্ধ সহ্য হয় না। মেঘকে এইভাবে দেখে একটি ছেলে বলে ওঠে। হ্যাঁ, কি ঢং! দিন শেষে ভাতারে সিগারেট খাওয়া ঠোঁটেই চুম্মা লয়, আবার এখানে ভাব মারায়। ছেলেটার কথা শুনতেই বাকিরা হেসে ওঠে। মেঘ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, তাকাচ্ছেও না তার দিকে। ছেলেগুলো আজে বাজে গান গেতে লাগে। মেঘের ভীষণ অস্বস্তি হচ্ছে। হঠাৎ একটি কালো গাড়ি এসে মেঘের সামনে থামে। মেঘ সেদিকে তাকাতেই দেখে পিহু ছাতা নিয়ে এগিয়ে আসছে। মেঘ তাকে দেখে একটু সাহস পায়, দ্রুত সেও এগিয়ে গিয়ে পিহুর ছাতার নিচে যায়। পিহু তাকে নিয়ে গাড়ির পেছনের সিটে বসতেই গাড়ি চলতে শুরু করে। মেঘে দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগে। বাঁচালি বোন। ছেলেগুলো এত বাজে, কি সব বাজে ইশারা করছিল, সিগারেটের ধোঁয়া উড়াচ্ছিল। পিহু কিঞ্চিত রেগে বলে। মেঘ তোকে টাচ করেনি তো? ভয়ে ভয়ে বলে। না, তবে আর কিছুক্ষণ থাকলে হয়তো। আর বলেনি, বেচারি এমনি ভীতু, তার উপর এমন সিচুয়েশনে পড়েছে। এদিকে কেউ একজন মেঘের কথা শোনাতেই চোয়াল শক্ত হয়ে যায়, কপালের রগ ফুলে ওঠে। মোবাইলে কাউকে মেসেজ পাঠায়। ছেলেগুলোকে যেন আমি সন্ধ্যার মধ্যেই গোডাউনে পাই। মেঘ তার অ্যাড্রেস আগেই বলে দিয়েছিল। তার বাসার সামনে আসতেই মেঘ বলে ওঠে। ড্রাইভার আঙ্কেল ডান পাশের গেটের সামনে দাঁড়ান, ওই যে ব্লু কালার গেট ওইটা। মেঘের মুখে ড্রাইভার আঙ্কেল নাম শুনতেই গাড়ি থামিয়ে সামনে ড্রাইভিং সিটে বসা রুদ্র পেছনে ফিরে তাকায়। বিস্ময় ভরা চোখে বলে। হোয়াট?
আমাকে তোমার ড্রাইভার মনে হয়? আবার আঙ্কেল? মেঘ রুদ্রকে ড্রাইভারের জায়গায় দেখে চমকে যায়। আপনি এখানে কি করছেন? রুদ্র ভ্রু কুঁচকে বলে। আমার গাড়িতে আমি থাকবো না তো কে থাকবে? মেঘ অবাক হয়ে একবার পিহুর দিকে তাকায়, দেখে সে মিটমিট হাসছে, আবার রুদ্রের দিকে তাকায়। পিহুর দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে ফের তাকাতেই পিহু ফরফর করে বলে ওঠে। ইনি রুদ্র চৌধুরী, ওরফে আমার একমাত্র বড় ভাই। মেঘ অবাকের চরম পর্যায়ে চলে গেছে। রুদ্র পিহুর ভাই হলে সে এতদিন বলেনি কেন? আর পিহুর কাছে কিনা তার ভাইয়ের নামে যা তা বলতাম, ইয়া আল্লাহ! সে চমকিত নয়নে পিহুর দিকে তাকিয়ে বলে। এতদিন বলিসনি কেন? পিহু বলল। এমনি ভাইয়ের পরিচয় ভার্সিটিতে থাকার ইচ্ছা নাই, তাই পরিচয় দেয়নি কাউকে। রুদ্র কথার মাঝে কর্কশ গলায় বলে। তোমার বাসার সামনে চলে এসেছি। মেঘ দ্রুত নেমে যায় গাড়ি থেকে। পিহু মেঘকে উদ্দেশ্য করে বলে। সন্ধ্যায় গাড়ি পাঠাবো, চলে আসবি। আমার বাসায় প্র্যাকটিস বাকি। কিন্তু আর তোর বড় আব্বু? মেঘ মাথা নেড়ে যেতে যেতে একবার রুদ্রের দিকে তাকায়। সেও তার দিকেই তাকিয়েছিল। চোখাচোখি হতে রুদ্র চোখ সরিয়ে গাড়ি স্টার্ট দেয়। এদিকে পিহু রুদ্রকে ড্রাইভার বলে বলে মজা উড়িয়েছে সারা রাস্তা। সন্ধ্যার দিকে মেঘের জন্য পিহু গাড়ি পাঠায়। মেঘকে কিছুতেই পাঠাতে চাচ্ছিল না তার মা, তবে মিজানুর শিকদারের কথার উপরে কথা বলার সাহস নেই, তাই আর আটকাতে পারেনি। মেঘকে নিয়ে সুমনাকেও তার বাসা থেকে পিক করে নেয়। গাড়ি চৌধুরী বাড়ির গেট পেরিয়ে প্রবেশ করতেই মেঘ আর সুমনা অবাক হয়ে চারপাশ দেখছে। বাড়ি বলে ভুল হবে, ছোটখাটো একটি রাজপ্রাসাদ বলা চলে। গেট দিয়ে ঢুকতেই সরু রাস্তা, একপাশে গ্যারেজ, অন্য পাশে সুইমিং পুল, পেছনের দিকটাই হয়তো বাগান, গাছপালাও দেখা যাচ্ছে। সুমনা মেঘকে বলে। পিহুরা এত বড় লোক, অথচ তাকে দেখে বুঝতেই পারিনি আমাদের সাথে একদম সাধারণ হয়ে থাকে। মেয়েটির মধ্যে অহংকার নেই। তখনই পিহু বেরিয়ে আসে, দৌড়ে এসে তাদের জড়িয়ে ধরে। তোরা কি এখানেই দাঁড়িয়ে থাকবি? চল, ভেতরে চল। দুজনের হাত ধরে হাঁটা দেয়। বাড়িতে প্রবেশ করতেই চোখ জুড়িয়ে যায় তাদের, যেন শৌখিনতায় মোড়ানো এক জগৎ। আধুনিক আসবাবপত্রের সুন্দর কম্বিনেশন দেখেই যে কেউ বলবে বাড়ির লোকজন খুবই রুচিশীল। পিহু একে একে সবার সাথে মেঘ আর সুমনাকে পরিচয় করিয়ে দেয়। পিহুর মা দাদির তো মেঘকে ভীষণ ভালো লেগেছে। কিছু সময়ের মধ্যেই পিহুর দাদির সাথে বেশ আড্ডা জমিয়েছে মেঘ। তার মধ্যে আবার পিহুর মা সিদ্দিকা চৌধুরী তাদের নাস্তাও দিয়ে যায়। নাস্তা করে পিহুর সাথে তার রুমে চলে যায় মেঘ আর সুমনা। তোর বাপ যে পররাষ্ট্রমন্ত্রী, একবারও তো বললি না। সুমনার প্রশ্নে মেঘ সুমনা দুজনেই প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে। পিহু দীর্ঘশ্বাস ফেলে বলে। কারণ আমি সত্যিকারের বন্ধুত্বের স্বাদ চাচ্ছিলাম। নিজের মতো বাঁচতে চাই, নিজের পরিচয়ে। বাবার পরিচয় শুনলে সবাই আমাকে অনেক প্রায়োরিটি দেয়, তবে ওগুলো লোক দেখানো। স্কুল কলেজে অনেক মানুষ পাশে পেয়েছি, তবে মন থেকে কাউকে পাইনি। আমি চাই আমার জীবনে অল্প কিছু মানুষ থাকুক, তবে তারা আসল মানুষ থাকুক, মুখোশধারী নয়। পিহুর কথা শেষ হতেই মেঘ সুমনা তাকে জড়িয়ে ধরে। মেঘ আশ্বাস দিয়ে বলে। আমরা আছি না? সুমনা ফাইজলামি করে বলে। হুম, ভাবিস না তোর বাপ পররাষ্ট্রমন্ত্রী বলে তোকে আমরা ভয় পাবো। উই ডোন্ট কেয়ার। তার মধ্যে রিকো এসে পড়ে। পিহু সবাইকে ডান্স থিম বলে, সাথে তার রেডি করা কস্টিউমও দেখায়। পিহুর ডান্স থিম আর কস্টিউম দেখে সবাই একসাথে কি বলে ওঠে। আরে ভাই, এটাই তো মজা। আমরা ডান্স প্লাস সবাইকে এন্টারটেনও করব। প্লিজ প্লিজ, না করিস না। আমার অনেক দিনের শখ ছিল আমার ফ্রেন্ডদের নিয়ে এভাবে নাচতে। পিহুর রিকোয়েস্টে সবাই নিজের কস্টিউম পরে নেয়। বোরখায়ের উপর সাদা ওড়না দিয়ে হিজাব পরা, আর মুখে পাউডার দিয়ে সাদা করে নিয়ে ভূত সেছে নেয়। কস্টিউম পরার পর এক একজন নিজেদের দেখে হাসতে হাসতে গড়াগড়ি কাচ্ছে প্রায়। রিক তো হাসতে হাসতে বলে। বইন, তোদের আসল রূপে এই প্রথমবার দেখলাম। ভালোই হয়েছে, রূপ বদলে থাকিস। এই রূপে কারোর সামনে গেলে হার্ট অ্যাটাক করতো। ড্যাম সরি। রিকের কথায় পাল্টা জবাবে পিহু বলে। আর তুই যে ছেলে থেকে মেয়ে হয়ে গেলে, তোকে কি ওইটা বলবো? রিকের মুখটা চুপসে হয়ে যায়। এই তিন বেডির ফ্রেন্ড হয়ে কত কি যে করতে হচ্ছে জীবনে, এখন আবার মেয়েও বানাই দিছে। বেচারা নিজের সম্মান বাঁচাতে মুখটা বন্ধ রাখে। তারপর সবাই ডান্স স্টেপ প্র্যাকটিস করতে লাগে। প্রায় 1 ঘন্টা পরে সবাই টায়ার্ড হয়ে বসে পড়ে। সুমনা হতাশ হয়ে বলে। আর না, আর ভালো লাগছে না নাচতে। মেঘও সম্মতি দেয়। পিহুরও সেম অবস্থা। রিক এদের এই অবস্থা দেখে বলে। চল লুকোচুরি খেলি। মেঘ অবাক হয়ে বলে। এখন এই অবস্থায় আর আমরা কি বাচ্চা?
আরে খেলতে গেলে বাচ্চা বড় লাগে নাকি? আয়, পিহুদের বাড়িটা বড় আছে, খেলতে পারবো। রিকের কথায় সুমনা পিহু রাজি হয়। তারপর আর কি, সবাই সাক্ষী মিলিয়ে মেঘ চোর হয়। মেঘকে এক সাইডে চোখ হাতে দিয়ে দাঁড় করিয়ে দিয়ে বাকিরা লুকাতে চলে যায়। বেচারি মেঘ চোখ বন্ধ করিয়ে 1 থেকে 10 অব্দি গোনে, তারপরে খুঁজতে বের হয়। পিহুর রুম থেকে বেরিয়ে এসে আশেপাশে তাকায়। লম্বা এক করিডোর পেরিয়ে ছাদের সিঁড়ি। দোতলায় টোটাল 5টা রুম। পিহুর রুমের পাশে 2 রুম আর অপোজিটে আরো 2 রুম। সামনের রুমগুলোর দরজা বাইরে থেকে লাগানো দেখে মেঘ করিডর ধরে সামনে এগোয়। আশেপাশে তাকে একটাকেও দেখতে পাচ্ছে না। ছাদে গেল নাকি ভেবে সিঁড়ির দিকে এগোতেই সিঁড়ির আগের রুমের দরজা খোলা দেখে ভাবে হয়তো এখানে কেউ লুকিয়েছে। আস্তে আস্তে দরজাটা হালকা খুলে ভেতরে আধো অন্ধকার। আশেপাশে তাকাচ্ছে, কাউকে দেখছে না। হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার শব্দে সেদিকে তাকায় মেঘ। রুদ্র একটু আগেই বাইরে থেকে ফিরেছে। মাত্র গোসল করে ওয়াশরুম থেকে বের হতেই দরজার দিকে চোখ যায়। হালকা আলোতে এমন ভূতের মতো কাউকে দেখে কে এইটা দেখতে রুদ্র এগিয়ে যায়। এদিকে মেঘ রুদ্রকে শুধু টাওয়াল পরা অবস্থায় দেখে এক চিৎকার দিয়ে দ্রুত চোখে হাত দিয়ে বেরিয়ে যায়। মেঘের চিৎকারে রুদ্রের পা থেমে যায়। নিজের দিকে তাকাতেই সে তড়িঘড়ি করে দরজা লাগায়। শালা, দরজা লাগাতে ভুলে গেছি। অন্যদিকে সুমনা রুদ্রের রুমের বাইরের ছোট একটি ক্যাবিনেটের পেছনেই লুকিয়েছিল। এই দিকটায় হালকা আলো। মেঘের চিৎকারে সে বেরিয়ে আসে দেখতে কি হয়েছে। তবে মেঘ দ্রুত বের হয়ে আসায় আর সুমনাও সামনে থেকে দ্রুত আসায় দুজনের ধাক্কা লেগে একজন আরেকজনের দিকে তাকাতেই ভূতের মুখ দেখে হালকা আলোয় ভয় পেয়ে কেঁপে ওঠে। একসাথে দেয় আর একটা চিৎকার। তাদের চিল্লানোতে পিহু সিঁড়ির আড়াল থেকে জলদি বেরিয়ে আসে। আর সেদিকটা এরকম অন্ধকার হওয়ায় পিহু যে আসছে কিন্তু লাগছে সাদা কিছু আসছে। সুমনা মেঘ পায়ের শব্দে সেদিকে তাকাতেই ভয়ে লাফিয়ে একসাথে দেয় আর একটা চিৎকার। ভূত! তাদের চিৎকার শুনে পিহু ভাবে তার পেছনে হয়তো ভূত আছে। সেও ভয়ে তাদের সাথে চিল্লিয়ে ওঠে। এদিকে একের পর এক চিৎকার শুনে রিক ছাদ থেকে ভয়ে তাড়াতাড়ি দৌড়ে নামতে গিয়ে লাস্টের সিঁড়িতে বাল্লা খেয়ে একদম উল্টে মেঘদের সামনে এসে পড়ে। এর হঠাৎ আগমনে সবাই আরেকটা বাড়ি কাঁপিয়ে চিৎকার দেয়। এদিকে এমন চেঁচামেচি শুনে বাড়ির সবাই নিচ থেকে উপরে উঠে আসে। রুদ্র টি শার্ট ট্রাউজার পরে বের হয়ে আসে। এদিকে অন্ধকারে এদের দেখে তারাও চিল্লিয়ে ওঠে ভূত ভেবে। রুদ্র এদের কাহিনী দেখে তাড়াতাড়ি গিয়ে করিডোরের সব লাইট অন করে। লাইট অন হতেই তাদের চারটা খেয়ে দেখে তাদের বোধগম্য হয় না কাহিনীটা কি। এই অবস্থায় দেখে রুদ্রের মা বলে ওঠে, এইসব কি? পিহু আমতা আমতা করে বলে, না মানে আম্মু, আমরা কালকে নবীন বরণে নাচবো এভাবে, তাই একটু প্র্যাকটিস করছিলাম, কিন্তু অন্ধকারে আমরাই আমাদের দেখে ভয় পেয়ে গেছি। পিহুর কথা শেষ হতেই চৌধুরী বাড়িতে হাসির বোবা ফুটে। এদিকে পিহুরা ব্যাককেলের মতো দাঁড়িয়ে আছে। তবে সুমনা রিক রুদ্রের দিকে নজর যেতেই বিস্ময় নিয়ে তাকায়। ফিসফিস করে জিগায়, আই পিহু, রুদ্র ভাইয়া এখানে কি করছেন? পিহু নর্মাল ভাবেই বলে, তার বাপের বাড়ি সে থাকবে না? রিক সুমনা হালকা জোরে বলে, মানে? মানে রুদ্র ভাই আমার বড় ভাই। পিহুর কথায় তারা আরো অবাক হয়। এতদিন বলল না কেন সে প্রশ্ন তাদের চোখে। মেঘ হঠাৎ রুদ্রের দিকে তাকাতে লক্ষ্য করে তার হাসি। ওনার হাসি সুন্দর, বিশেষ করে ওনার দাঁতগুলো সুন্দর। দুই পাশের দাঁতের কোনা বের হয়ে আছে যেন ভ্যাম্পায়ার। তবে হাতের দিকে নজর যেতেই ভ্রু কুঁচকে আসে। পিহুর মায়ের কথায় ধ্যান ভাঙে তাদের। উনি সবাইকে চেঞ্জ করে নিচে যেতে বলেছে ডিনার করতে। তার কথায় সবাই চেঞ্জ করতে চলে যায় পিহুর রুমে। তবে মেঘ রুদ্রের সামনে যায়। মেঘকে তার সামনে দেখে ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করে। কি হয়েছে? মেঘ রুদ্রের হাতের দিকে তাকিয়ে বলে, আপনার হাত কাটলো কিভাবে? রক্ত বের হচ্ছে তো এখনো, মনে হচ্ছে থেতলে গেছে। রুদ্র মেঘের কথায় হাতটা লুকিয়ে ফেলে। কঠিন গলায় বলে, তোমার এত কিছু দেখতে কে বলেছে? যাও, চেঞ্জ করে নিচে নামো। রুদ্রের হালকা ধমকে মেঘ আর সাহস করে কথা বাড়ায় না। পিহুর রুমে চলে যায়। তারপর রাতের খাবার খেতে নিচে নামে পিহুর সঙ্গে। যদিও তারা খেতে চাচ্ছিল না, তবে রুদ্রের মা তাদের না খাইয়ে ছাড়বেন না বলে দিয়েছেন। তাই বাধ্য হয়ে টেবিলে যেতেই দেখে তাদের পরিবারের সবাই বসে আছে। পিহু মেঘদের তার বাপ চাচার সাথেও পরিচয় করিয়ে দেয়। তবে এইদিকে একজন যেন মেঘকে দেখে নিজের হুঁশে নেই। এক ধ্যানে তাকিয়ে আছে, মনে মনে আওড়ায়। এই মেয়েকে আমার লাগবে। খাওয়া দাওয়া পর্ব চুকিয়ে মেঘদের তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসে। আজ নবীন বরণ অনুষ্ঠান। 10টার মধ্যে সবাই উপস্থিত হবে। তবে মেঘের আসতে একটু লেট হয়ে যায়।
গেট দিয়ে ঢুকতেই পুরো ক্যাম্পাস চোখে পড়ে নতুন রূপে সাজিয়ে তুলেছে চারিদিক। মেঘ সোজা স্টেজের দিকে চলে যায়, সবাই ওদিকটাই। রুদ্র স্টেজের দিকটাই ছিল, হঠাৎ কল আসায় সাইডে নিয়ে বেরিয়ে আসে। কথা বলতে বলতে দোতলার বারান্দায় এসে দাঁড়ায়। কথা বলার মাঝে হঠাৎ চোখ যায় নিচে দাঁড়িয়ে থাকা মেঘের দিকে। রুদ্র ঠিক জানে না সে কখন থমকে দাঁড়িয়েছে। দূর থেকে চোখে পড়ল মেঘ নীল শাড়িতে। কোলাহলের মধ্যে হঠাৎ যেন সময়টা থেমে গেল। তার নীল শাড়িটা বাতাসে দুলে উঠছে, চুলগুলো খোলা, চোখে এক রাশ ব্যস্ততা, ঠোঁটে নীরবতা। কিন্তু রুদ্রের চোখে সে যেন এক নিঃশব্দ বিস্ফোরণ। ছিল অন্য কিছু তার চোখে, একটা চাপা আতঙ্ক, একটা নড়ে চড়ে বসা অনুভূতি, আর বুকের ভিতর এক নিঃশ্বাস, এক নিঃশব্দ ঘোষণা, আমি বিপদে পড়ে গেছি। রুদ্রের ধ্যান ভাঙে ফোনের অপর পাশের মানুষের ডাকে। নিজের কাজ বোধগম্য হতেও অধর নাড়িয়ে বিড়বিড়িয়ে বলে। শিট। এদিকে মেঘ পিহুর কাছে যায়। সুমনা পিহু সেম শাড়ি পরেছে, মূলত সবার শাড়ি সেমই। ভীষণ মিষ্টি লাগছে তাদের। আর রিক পরেছে পাঞ্জাবি। মেঘকে দেখে পিহু এক্সাইটেড হয়ে বলে ওঠে, মেঘ বোন, তোকে তো আজ যেই দেখবে ক্রাশ খাবে। কি যে সুন্দর লাগছে তোকে। আমি ছেলে হলে তোকে এতক্ষণে প্রপোজ করে বসতাম। হালকা হেসে বলে, তোকেও সুন্দর লাগছে। তা শুনে রিক গলা টেনে বলে, ফার্ম দেওয়ার জন্যে নারীরা সেরা রে। তার কথায় মেঘ পিহু কটমট করে তাকায়। তাদের তাকানো দেখে রিক ফিকে হেসে বলে, না মানে পুরুষ সেরা রে। সুমনাকে অনেকক্ষণ চুপচাপ বসে থাকতে দেখে ব্যাপারটা হজম করতে পারছে না মেঘ। এই মেয়ে তো এত ভালো মানুষ না। তার উপর আজকের দিন সে নিয়ে অনেক এক্সাইটেড ছিল। পিহুকে ইশারায় জিজ্ঞেস করে, কি হয়েছে রে? তবে তার উত্তর সেও জানে না। মেঘ সুমনাকে হালকা ধাক্কা দিয়ে জিগায়, কিরে, কি হয়েছে? সুমনা তাদের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলে। মেবি আমার হার্ট সার্জারি করাতে হবে। সবাই অবাক হয়ে যায়, সাথে চিন্তিত কণ্ঠে প্রশ্ন করে। কেন, কি হয়েছে তোর? সুমনা হতাশার শ্বাস ফেলে বলে, আমার হার্টে মনে হয় ছিদ্র আছে রে, যার এই জায়গা দিয়ে সেই সবাই করে করে হতবাক বেরিয়ে যায়। বলে, কি এই মেয়ে? পিহু রিক্ত বিস্ময় চোখে তাকিয়ে আছে। তা দেখে মেঘ বিরক্ত হয়ে বলে, 23 নাম্বারটার সাথেও ব্রেকআপ? সুমনা মাথা নাড়ায়। সাথে সাথে মেঘ বলে, তুই এর জন্য মন খারাপ করছিস কেন? সুমনা বলে ওঠে, এই হ্যাবলার জন্য কিসের মন খারাপ? আমার তো নিজের জন্য মন খারাপ। শালার জন্য কালকে সারা রাত জেগেছিলাম। এই দেখ, চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে। শালা সারা রাত কথা বলে ফজরের সময় ব্রেকআপ করছে। ব্রেকআপ করতে তাহলে ঘুমাই যাইতাম। কালকে সারা দিন রূপচর্চা করছি আজকের অনুষ্ঠানের জন্য, কিন্তু কালকে সারা রাত জেগে সব ব্যর্থ হয়ে গেল। আজকে আমাকে দেখতে খারাপ লাগছে। কেউ পছন্দ করবে না ইয়ার। সুমনার দুঃখের আসল রহস্য শুনে সব হতবাক। হাসবে নাকি কাঁদবে বুঝে উঠছে না। পরক্ষণে হাসির রোল পড়ে যায়। এইদিকে সব স্টুডেন্টস গেটের দিকে যাচ্ছে। নবীনবরণে ইনভাইটেড গেস্টরা চলে এসেছে, তারাও এগিয়ে যায় সেদিকে। ভলেন্টিয়াররা তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানায়। প্রধান অতিথি হিসেবে রুদ্রের বাবা ইরশাদুল চৌধুরীকে প্রিন্সিপাল স্যার স্পেশালভাবে নিজে এগিয়ে গিয়ে নিয়ে আসেন। তারপর শুরু হয় ভাষণ। স্টুডেন্টসদের জন্য সব থেকে বোরিং টাইম। এক একজন হামি দিচ্ছে ভাষণ শুনতে শুনতে। এক পর্যায়ে তা শেষ হয়। তখন সবাইকে কিছুক্ষণের জন্য ব্রেক টাইম দেওয়া হয়। এর মধ্যে যারা নাচে, গানে বা নাটকে নাম দিয়েছে তারা কস্টিউম চেঞ্জ করে নেয়। মেঘেরাও তাদের ড্রেস আপ পরে নেয়। শাড়ির উপরে কালো বোরখা পরেছে, আর মুখে পাউডার, চোখে কালি লাগিয়ে নেয়। ব্যাস, প্রথমে একটা গান হয়, তারপর দুইটা নাচের পর এবার তাদের নাচের পালা। সবাই স্টেজের পেছনে এসে দাঁড়ায়। রুদ্ররা এদিকেই সব মেনটেন করে স্টেজে পাঠাচ্ছে। তাদের ডাকতেই উঠে আসে। তখনই মেঘের নজর যায় রুদ্রের দিকে। নেভি ব্লু পাঞ্জাবি আর সাদা পায়জামা পরা রুদ্রের মুখে আজ ভীষণ ব্যস্ততা। রুদ্রের পাঞ্জাবির হাতা গোটানো, ঘামে ভেজা কপাল, চোখে কিছুটা ক্লান্তি। তবু সেই চোখে কিছু আছে, এক ধরনের মনোযোগ আর নেতৃত্ব। রুদ্র হয়তো এক ঝলক দেখেছিল মেঘকে, তবে দেখা মাত্র ফিক করে হেসে ফেলে। তো মেঘ কিছুটা লজ্জা পায় বটে। হঠাৎ স্টেজে কয়েকটা ভূতের বেশে মানুষের আগমনে সব স্টুডেন্টস নিশ্চুপ হয়ে যায়। কৌতূহল নিয়ে চেয়ে থাকে। মেঘ, পিহু, সুমনা, রিক চারজনেই মঞ্চের মাঝখানে। চোখ বড় কালো কালি, মুখে সাদা পেইন্ট, মাথায় সাদা কালো হিজাব, আর কালো বোরখায় যেন নান মুভির ভূতের রিক্রিয়েট করতে চেয়েছে। পেছনে আরো কয়েকজন সাথী সাদা কাপড়ে মোড়ানো। কনফিউজ লুক। ব্যাকগ্রাউন্ডে বাজছে সোনে সোনে পটোলে লাখা, সবে সোনে পটোলে ইয়া।
সাথে সাথে সবাই সেম স্টেপে নাচতে শুরু করে। তার সঙ্গে সঙ্গে পুরো মাঠ হই হই করে চিৎকার করে ওঠে। কেউ সিটি বাজাচ্ছে, কেউ হাততালি, কেউ আবার জায়গা থেকে লাফিয়ে ওঠে। তারা প্রতিটি স্টেপ মিলিয়ে নাচছে, গানের বিটে বিটে গালে আঙ্গুল দিয়ে ঘুরে দাঁড়ায়, তো আবার কখনো কোমরে হাত দেয়। সবাই বেশ এনজয় করছে, মুখে অট্ট হাসি, স্যাররাও হাসছেন হালকা। বেশ বিটে সবাই একসাথে ঘুরে দাঁড়ায়। মাঠের সবাই দাঁড়িয়ে যায় একসাথে। পুরো মাঠে হাসির বিস্ফোরণ। তালিতে ফেটে পড়ে। কিছু স্টুডেন্টস রীতিমতো মিছিল দিচ্ছে, বেবি ডল ভূত রিটার্ন চাই এই বলে। অতঃপর তারা নাচ শেষে স্টেজ থেকে নেমে যায়। মেঘরা চেঞ্জ করে নেয়। মেঘ শাড়ির কুচি ঠিক করতে করতে এগোচ্ছে। পিহুরা তার অনেকটা আগেই। হঠাৎ একটি মেয়ে দ্রুত আসায় মেঘের সাথে ধাক্কা লাগে। মেঘ সহ মেয়েটি নিচে পড়ে যায়। এভাবে পড়ায় মেঘের ঠিক করা কুচিটা আরো এলোমেলো হয়ে যায়। কোমরেও বেশি ভালোই ব্যথা পেয়েছে। সাথের মেয়েটির সাথে সাথে উঠে মেঘকে টেনে ওঠায়। মেঘও কিছু না বলে চুপচাপ মেয়েটির পিছে পিছে যায়। মেঘকে নিয়ে ক্লাসের সামনে যায়। মেয়েটি দরজার পাশে দাঁড়ায়। মেঘ ক্লাসে ঢুকে শাড়ি ঠিক করার উদ্দেশ্যে, তবে ক্লাসে ঢুকতেই হঠাৎ দরজা বন্ধের শব্দে পেছনে ফিরে তাকায়। পিহু হাঁটার মাঝে হঠাৎ মেঘকে না দেখতে পেয়ে ভ্রু কুঁচকে যায়। গেল কই এই মেয়ে? রিকার সুমনাকে যেতে বলে সে পেছন দিকে আবার যায় তাকে খুঁজতে। কিছু দূর যেতে কারো ডাকে পা থেমে যায় পিহুর। মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখা পায় উজ্জ্বল শ্যামলা রঙের সুদর্শন পুরুষের। মুখে ছাপ দাঁড়িয়ে, চোখে নর্মাল গ্লাস, চুলগুলো ব্রাশ করা, একটু বড় হওয়ায় কিছুটা উঠে উঠে আছে। নেভি ব্লু পাঞ্জাবিতে বেশ মানিয়েছে। ছোটখাটো একটা ক্রাশ খেয়ে বসে আছে পিহু। ছেলেটির আবার ডাকে হুঁশ ফিরে নিজেকে স্বাভাবিক করে বলে, কি সমস্যা? কানে কি দেখেন না আমি যে যাচ্ছি? ডাকছেন কেন? ছেলেটা হকচকিয়ে যায়। অবাক কণ্ঠে বলে। পিহুর নিজেরও বোধগম্য হয় কিসব যাতা বলছে। এরপর মুহূর্তেই নিজেকে ঠিক প্রমাণ করতে কোমরে 2 হাত দিয়ে বলে, যেহেতু আমি বলেছি সেহেতু ঠিক বলেছি। ইওর এনি সমস্যা? ছেলেটি হালকা হেসে বলে। পিহুর কথায় সায় দিতেই তার ভাবটা আরেকটু বেড়ে যায়। আবার তাকে বলল। ডেকেছেন কেন? পিহু চোখ ছোট ছোট করে বলল। দেখে তো লাগছে এখানের স্টুডেন্ট। তা নতুন নাকি? ছেলেটি হালকা মাথা নেড়ে বলে। পিহু ভাবে তাদের ক্লাসমেট হয়তো, তাই তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে পিহু বলে, নতুন এসেই সিনিয়রদের সাথে বেয়াদবি? সালাম ছাড়া কথা? দাঁড়ান, স্যারকে বিচার দেব। টিসি দিয়ে বের করে দিবেন। পিহুর কথায় ছেলেটা কি বুঝলো না বুঝলো জানে না, তবে মুখটা একটু ভীতু করেই বলে। পিহু ফলোমি বলে তাকে অফিস রুমের দিকে নিয়ে যায়। মেঘ পেছনে তাকিয়ে দেখে আসিফ তার দিকেই তাকিয়ে দাঁত কেলিয়ে হাসছে। আর একটু সামনে এগিয়ে এসে বলে, মেঘ, তোমাকে আজ সেই হট লাগছে। মেঘ কিছুটা পিছিয়ে যায়। ভয় হচ্ছে দরজা বন্ধ কেন। আপনি এখানে কেন? আর দরজা বন্ধ করেছেন কেন? বলে সে দরজা খুলতে এগিয়ে যেতে নেয়, তবে আসিফ তার সামনে এসে দাঁড়ায়। এত তাড়া কিসের যাওয়ার? এখনো তো অনেক কিছু বাকি আছে। হঠাৎ অনেকগুলো গোলাপ ফুল বের করে হাঁটু গেড়ে বসে যায় মেঘের সামনে। তার চোখে অদ্ভুত ঝলক, ঠোঁটে হাসি নয়, এক ধরনের শকুনি ভঙ্গি। সে বলে, আমি তোমাকে ভালোবাসি মেঘ। তোমাকে দেখার পর থেকে আর কোনো কিছুর দিকে নজর আটকে যাচ্ছে না। কি জাদু করেছো আমায়। মেঘ কি বলবে ভেবে পাচ্ছে না। মাথায় চিন্তা, এখন যদি ডিরেক্ট রিজেক্ট করি ক্লাসে তো সে একা। যদি খারাপ কিছু করতে চায়, সে বুঝ দিয়ে বলল, দেখুন ভাইয়া, আগে দরজা খুলুন। আসিফ হুট করে এসে মেঘের হাত ধরে ফেলে। মেঘ 2 পা পিছিয়ে যেতে নিয়েও পারেনি। আসিফ করুণার সরে বলে, ভয় পাচ্ছ? ভয় পেও না। আমি কিছুই করব না যদি তুমি রাজি হয়ে যাও। মেঘ সে হাত ছাড়ানোর চেষ্টা করছে। তাকে চুপ থাকতে দেখে আসিফ রেগে যায়। তুই আমার গার্লফ্রেন্ড হ, আমি তোকে এই সেমিস্টারে টপ রেজাল্ট করিয়ে দেব, কেমন? পরপর আবারও বলে ওঠে, তুই একবার রাজি হ, দেখবি ক্যাম্পাসে সবাই তোর সামনে তোকে নিয়ে তাক লাগিয়ে দেব। এমন সেক্সি মেয়ে তো আমার পাশে ফিট হবি। কেউ কিছু বলার সাহস পাবে না, সবাই ভাবি রাখবে। মেঘ থমকে যায়। এতটা বাজে প্রস্তাব সে আশা করেনি। মেঘ ভয় পায়, পিছিয়ে যায় আসিফের সামনে থেকে। নরম গলায় বলে, না ভাইয়া, আমি এসব কিছু চাই না, প্লিজ আমাকে যেতে দিন। মেঘের মুখে এই কথা শুনতেই আসিফের মুখের হাসি মিলিয়ে যায়। চোখে এক মুহূর্তেই হিংস্রতা ভেসে ওঠে। হঠাৎ সামনে এগিয়ে এসে মেঘের চুলের মুঠি ধরে ফেলে। মেঘ তৎক্ষণাৎ ভয় পেয়ে চিৎকার করতে যায়, কিন্তু আসিফ মুখের খুব কাছে এসে ফিসফিস করে বলে, ওই রুদ্রটার জন্যই না? তার জন্যই তো রিজেক্ট করলি আমাকে। আবার চিৎকার করে বলে, এই শালা আমার সব জিনিস কেড়ে নেয়, এখন তোকেও নিয়ে নিবে?
মেঘের কিছুই মাথায় ঢুকছে না। চুলে শক্ত করে ধরায় ব্যথায় চোখ মুখ কেচে বন্ধ করে নেয়। আসিফ আবার কণ্ঠে ক্ষোভ নিয়ে বলল, দাঁড়া, তোর এমন অবস্থা করব যে রুদ্র কেন কোনো ছেলেই তোর দিকে ফিরে তাকাবে না। বেশি ভাব, তাই না ছোটাবো? তার চোখে তখন ঘৃণা, ক্ষোভ আর বিকৃত আনন্দ। মেঘ আর্তচিৎকার করতে চায়, ছটফট করে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু আসিফ তখন পাগলের মতো আচরণ করছে। মেঘের আঁচলে টান দেয়, তবে মেঘ দুই হাতে শক্ত করে ধরে রেখেছে বিধায় সরাতে পারছে না। তা দেখে রেগে মেঘের গালে পর পর 3 থেকে 4টা থাপ্পড় মারে। অকথ্য ভাষায় গালিগালাজ করছে। মেঘ গলা ফাটিয়ে চিৎকার করছে, তবে কেউ শুনছে না। শুনবে বা কিভাবে? সবাই যে মাঠে। ধস্তাধস্তির এক পর্যায়ে মেঘ আসিফকে ধাক্কা মেরে ফেলে দরজার দিকে ছুটে যেতে নেয়, তবে মেঘের পা ধরে ফেলায় মুখ থুবড়ে নিচে পড়ে যায়। ব্রেঞ্চের সাথে লেগে কপাল কেটে যায়। ব্যথায় জর্জরিত মেঘ তবুও নিজের ইজ্জত বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়েই যাচ্ছে। রুদ্র স্টেজের একদিকটায় ছিল, তখন কারো কল আসে। কিরে বেটা, আর কতক্ষণ ওয়েট করাবি? তুই চলে এসেছিস? আচ্ছা ওয়েট। কল কেটে শান্ত রাহুলের উপরে সব বুঝিয়ে দিয়ে সে চলে অফিস রুমের উদ্দেশ্যে। নিচে তালার করিডর পেরিয়ে যেতে নিতে হঠাৎ ঠাস করে বেঞ্চ পড়ার শব্দে রুদ্রের পা থেমে যায়। কিসের শব্দ হলো তা দেখতে সেদিকে চাই। কয়েকটা ক্লাসরুম পেরিয়ে যেতেও দেখে সব ক্লাসের দরজা বন্ধ। মনের ভুল ভেবে আবার পেছনে ফিরে হাঁটতে নিতে কারো চিৎকারের শব্দ কানে আসে। গলাটা তার পরিচিত মনে হচ্ছে। কারো কোনো বিপদ হলো না তো ভেবে সে সেদিকে আবার দ্রুত পায়ে আগায়। সব ক্লাসের দরজা খুলে চেক করতে করতে লাস্টের দরজাটা ভেতর থেকে অফ দেখে সে বাইরে থেকে কয়েকবার দরজায় বাড়ি দেয়। এদিকে মেঘ বাইরে থেকে দরজা করাঘাতের শব্দে আরো চিৎকার করে ওঠে। কাঁদতে কাঁদতে বলে, কে আছেন? সাহায্য করুন প্লিজ। আসিফও থেমে যায়। এদিকে তো কারো আসার কথা না, কে আসলো? তবে সে দ্রুত মেঘের দিকে আবার এগিয়ে যায়। মেঘের শাড়ি আধখোলা, পেট স্পষ্ট। আসিফ সেদিকে হাত বাড়িয়ে নখ বসিয়ে দেয়, টেনে নিজের কাছে নিয়ে আসে। মুখ বাড়াতে নেবে অমনি পেছন থেকে কারো থাবায় মেঘকে ছেড়ে দেয়। পেছনের ব্যক্তিটি তাকে তার দিকেই ঘোরাতে আসিফ দেখতে পায় রুদ্রের মুখ। চোখে যেন আগুন ঝলসে পড়ছে। আর কিছু ভাবার সময় না দিয়েই আসিফের নাক বরাবর একটি ঘুষি মেরে দেয়। সাথে সাথে গলগলিয়ে রক্ত বেরোতে থাকে। শরীরের সব শক্তি দিয়ে আসিফকে সামনে মেরে যাচ্ছেই। আধমরা অবস্থা তার, তবু রুদ্রের থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা। একসময় রুদ্রের হাতের বাঁধন ঢিলে হতেই সে ধাক্কা দিয়ে দৌড়ে বেরিয়ে যায়। রুদ্র আসিফকে ধরতে সেদিকে যেতে নেয়, কারো ফুপিয়ে কান্নার শব্দে পা থেমে যায়। পেছনে ফিরে দেখে মেঘ এক কোণায় জড়সড় হয়ে বসে আছে। কান্নার ফলে মাঝে মাঝে শরীর ঝাঁকি দিয়ে উঠছে। শাড়ি এলোমেলো, ফর্সা গালে 5 আঙ্গুলের দাগ স্পষ্ট। কপালে রক্ত। ডান হাতের ব্লাউজ কিছুটা ছিঁড়ে গেছে, সেখানে নখের আঁচড়ের দাগ। পেটের দিকে নজর যেতেই চোখ সরিয়ে নেয়। রুদ্রের হঠাৎ বুকের মধ্যে ভার ভার লাগছে। এই মেয়েটির এই অবস্থা সে মেনে নিতে পারছে না। কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যায় রুদ্র। মেয়েটি ভয়ে জড়সড় হয়ে কাঁদছে। হেই মেঘ, কিছু হয়নি তো? আমি চলে এসেছি। মেঘ একইভাবে বসে আছে, যেন আশেপাশে খেয়াল নেই তার। রুদ্র একটা ঢোক গিলে আবার ডেকে বলে, মেঘ। এবার মেঘ মাথাটা তুলে রুদ্রের দিকে তাকায়। কান্নার ফলে চোখে মুখে ফুল আছে। রুদ্র তাকে ভরসা দিতে বলে। ডোন্ট বি অ্যাফ্রেড, আই এম হিয়ার উইথ ইউ। মেঘ যেন এমনই সান্ত্বনা খুঁজছিল। বসা থেকে উঠে রুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ে। গলা ছেড়ে কাঁদছে মেয়েটি। রুদ্র বুঝতে পারছে সে তার নিজের জ্ঞানে নেই। ডান হাতটা মেঘের মাথায় রেখে তাকে শান্ত করার চেষ্টা করছে। রুদ্র বাম হাতে তার ফোনটি নিয়ে পিহুকে কল লাগায়। হ্যালো, হ্যাঁ ভাইয়া, বলো। এখনই ফার্স্ট ফ্লোরের লাস্ট ক্লাসে চলে আয় দ্রুত। বলেই কল কেটে দেয়। পিহু ভাইয়ার কথা মতো ক্লাসে আসতেই তার পা স্লো হয়ে যায়। মেঘের এই অবস্থা দেখে তার ভেতর কেঁপে ওঠে। ভাইয়া, ওর কি হয়েছে? রুদ্র মেঘের 2 কাঁধ ধরে নিজের থেকে ছাড়িয়ে পিহুকে ইশারা করে তাকে ধরতে। পিহু তাকে নিজের কাছে জড়িয়ে নেয়। মেঘ তখনও কাঁদছে। রুদ্র কর্কশ গলায় বলে ঠিকঠাক করে বাসায় পৌঁছে দিয়ে আসিস। বলে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। কাউকে কল লাগায়। কল আসিফকে আমি এখনই চাই, ইমিডিয়েটলি। কেটে বড় বড় পা ফেলে চলে যায় তার উদ্দেশ্যে। এদিকে পিহু মেঘকে প্রায় আধা ঘন্টা লাগিয়ে শান্ত করেছে। তারপরও মেয়েটি ভয়ে চুপসে আছে। তার শাড়ি ঠিকঠাক করে আঁচল দিয়ে শরীর ঢেকে দেয়। তারপর মেয়েকে তাদের গাড়ি করে বাসায় ড্রপ করে দিয়ে আসে। টানা 1 সপ্তাহ মেঘ ভার্সিটি যায়নি। বাড়ির কেউ এমনিতেও মেঘের কোনো বিষয় নিয়ে চিন্তা করে না, তাই এই বিষয়ে কেউ কোনো প্রশ্ন করেনি। তবে এই 1 সপ্তাহ পিহু, সুমনা, রিক মেঘের সাথে যোগাযোগ রেখেছে। আজ পিহুদের জোরাজুরিতে যাচ্ছে সে।
নিজেও চিন্তা করছে এভাবে আর কয়দিন থাকবে, উল্টো নিজের লেখাপড়ার ক্ষতি। তাই সকাল সকাল হাতের কাজ শেষ করে রেডি হয়ে নেয়। হলুদ রঙের চুড়িদার পরেছে, কানে ছোট সাদা পাথরের দুল, ঠোঁটে লিপ বাম লাগিয়ে ব্যাস শেষ তার রেডি হওয়া। ভার্সিটির সামনে আসতে ভাড়া মিটিয়ে নামতেই গেটের সামনে পিহুদের দেখা মিলে। মুখে মুচকি হাসি ফুটে ওঠে মেঘের। তাকে কমফোর্ট দিতে তার জন্য দাঁড়িয়ে ভালোই বুঝতে পেরেছে সে। মেঘকে দেখে তারা এগিয়ে আসে। সবাই টুকিটাকি কথা বলতে বলতে ক্যাম্পাসে ঢুকে। কথায় কথায় মেঘ জানতে পারে আসিফকে নাকি কারা মেরেছে, তার বাম হাতের আঙ্গুলও কেটে ফেলেছে। আসিফের নাম শুনতে মেঘের চোখে মুখে ঘৃণা ফুটে ওঠে। প্রথম ক্লাস শেষে স্যার যেতেই হঠাৎ সবার মোবাইলে নোটিফিকেশন আসে। মেঘরা হঠাৎ ক্যান্টিনের উদ্দেশ্যে বের হতে নিচ্ছিল, তাই খেয়াল করেনি। তবে হুট করে পুরো ক্লাসের স্টুডেন্ট তাদের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল আর কি সব ফিসফিস করছিল। এসব দেখে পিহু একজনকে জিজ্ঞেস করে, আমাদের কি রোগ বেরিয়েছে? এভাবে তাকাচ্ছ কেন? ছেলেটি কিছুটা মজা নিয়েই বলে। এর কথায় ক্লাসের সবাই হাসতে লাগে। আরেকটি ছেলে বলে ওঠে, ক্লাসের সবাই যেন আরো মজা পেয়েছে, আবারও হেসে ওঠে। এদিকে মেঘের কিছুটা বোধগম্য হচ্ছে না কি সব বলছে এরা, সে শুধুই অবাক চোখে তাকিয়ে। রিক রেগে গিয়ে ছেলেটির কলার ধরে বলে। এই কি সব ফালতু কথা বলছিস? মুখ সামলে কথা বল। ছেলেটি নোংরা হেসে বলে। তার কথায় হোয়াটসঅ্যাপে ঢুকতেই চমকে যায়। মেঘ অবিশ্বাস্য চোখে তাকিয়ে 5 সেকেন্ডের একটি ভিডিও, যেখানে মেঘ রুদ্রের বুকে। মেঘের সেদিনের ঘটনা মনে পড়ে যায়। সে ভয়ের চোটে হিতাহিত জ্ঞান হারিয়ে রুদ্রকেই জড়িয়ে ধরে কাঁদছিল। ভিডিওটা সেই মুহূর্তে, তবে মেঘ যে কাঁদছে তা বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে দুজনেই খুবই ঘনিষ্ঠ মুহূর্তে। ক্লাসে কেউ হাসছে, কেউ চুপচাপ কনফিউশন নিয়ে তাকিয়ে আছে। পিহু ততক্ষণে ভিডিওটা দেখে চিৎকার করে বলে ওঠে। এই ভিডিও দিল কে? কার এত সাহস হয়? মেঘ যেন কিছু বুঝে ওঠার আগেই বেঞ্চে থপ করে বসে পড়ে। মুখে তার রং নেই, ঠোঁট কাঁপছে। সুমনা তখন চুপচাপ তার পাশে এসে বসে বলে। মেঘ, তুই ঠিক আছিস? সে কোনো মতে মাথা নাড়ে, চোখ দুটো ছলছল করছে। তার মনে হচ্ছে চারিপাশে মানুষজন যেন তাকে গিলে খাচ্ছে। রিক তখন ছেলেটির দিকে তেড়ে যায়। এই ভিডিও কে দিছে বল? তোদের নিজের বোন থাকলে এরকম করতি? পেছন থেকে একজন বলে ওঠে। ক্লাসের সবার হাসি যেন থামে না। মেঘ হাওয়ার মতো উঠে দাঁড়ায়, কারো মুখের দিকে না তাকিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়। পিহু আর সুমনা চোখাচোখি করে তড়িঘড়ি করে তার পেছনে ছুটে। রিকে দাঁড়িয়ে কিছুক্ষণ থমকে থাকে, তারপর সেও গজগজ করতে করতে বেরিয়ে যায়। কমন রুমে বসে আছে মেঘ। সেই কখন থেকে চুপচাপ, কথা বলছে না, কিছু একটা চিন্তা করছে। পিহু মেঘের সামনে বোতল তুলে ধরে। পানি খেয়ে একটু, দম বন্ধ হয়ে আসছে তোকে দেখে। মেঘ কিছুই বলে না, চোখে কোনো আবেগ নেই, ঠোঁট দুটো শুকিয়ে আছে। ঠোঁটের লিপ বামটুকুও যেন উড়ে গেছে ততক্ষণে। হঠাৎ খুব ধীরে বলে ওঠে, আমি জানি এসব কে করেছে। সুমনা পিহু জিজ্ঞেস করে, কে? তবে মেঘ তাদের কথার জবাব না দিয়ে হুট করে উঠে যায়। তার চোখে মুখে রাগ আর ঘৃণা স্পষ্ট। যে করিডর ধরে হাঁটা দেয় কাউকেই খুঁজছে সে। পিছে পিছে পিহুরাও আসছে। অন্যদিকে ভার্সিটির মেইন গেট দিয়ে ভেতরে ঢুকছে রুদ্র। ধূসর রঙের পাঞ্জাবি গায়ে, চোখে সানগ্লাস। তার একপাশে কয়েকজন ছাত্র, যাদের সঙ্গে মিনিট খানিক আগেই একটা ছাত্র সমাবেশ শেষ করে এসেছে। ভার্সিটিতে এতক্ষণে কি ঘটে গিয়েছে তা সম্পর্কে কোনো ধারণাই নেই তার। ঠিক তখনই ক্লাসরুমের করিডর থেকে ধেয়ে আসে মেঘ। তার চোখ রক্তিম। সে একদম রুদ্রের সামনে গিয়ে দাঁড়ায়। রুদ্রের মেয়েটিকে দেখে স্বাভাবিক লাগেনি। কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগে একটা ঠাস করে থাপ্পড় পড়ে রুদ্রের গালে। চারপাশে যেন মুহূর্তে নিস্তব্ধতা নেমে আসে। সবার চোখ ছানা বড়া। কেউ বুঝে উঠতে পারছে না কি হলো। রুদ্র জায়গায় দাঁড়িয়ে চোখ বন্ধ, সানগ্লাসটা মাটিতে পড়ে আছে। ব্যাপারটা হজম করতে একটা ঢোক গিলে চোখ মেলে তাকায়। তার দৃষ্টি এবার আর কোমল না, আগুনের মতো শীতল। চোখ দুটো লাল হয়ে আছে। থাপ্পড়টা যেন তার গালে না ইগোতে লেগেছে। সে সোজা তাকায় মেঘের চোখে। চারপাশে অনেক ছাত্রছাত্রী তাকিয়ে, এমন কিছু তারাও আশা করেনি। পিহুরাও অবাক মেঘের এই কাজে, ভাবতেও পারেনি এমন কিছু করবে। পরক্ষণেই মেঘ রুদ্রের পাঞ্জাবির কলার ধরে দুপা একটু উঁচু করে রুদ্রের মুখোমুখি হয়। এতে রুদ্র এক চুল পরিমাণও নড়েনি। গর্জে ওঠে মেঘ। আপনি করেছেন সব, তাই না? আমি জানি তো আপনারই কাজ। ওই দিন তো আপনি ছাড়া আর কেউ ছিল না। আপনার কি একটু লজ্জা করলো না এমনটা করতে? আপনার নিজের বোনের মুখটা একবারও চোখে ভাসলো না। আজ আমার জায়গায় যদি সে থাকতো। একে তো মেঘ সবার সামনে তাকে থাপ্পড় মেরেছে, তার উপর কলার ধরেছে। রাগে যেন রুদ্রের মাথা ফেটে যাচ্ছে। সাথে সাথে মেঘের দুই বাহু ধরেই
নিজের থেকে ছাড়িয়ে পেছনের দিকে ধাক্কা মারে। হঠাৎ ধাক্কায় মেঘ পড়ে যেতে নেয়, তবে পেছন থেকে পিহু সুমনা তাকে আঁকড়ে ধরে। রুদ্র রাগে গজগজ করতে করতে বলে, হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হয় এই রুদ্র চৌধুরীর গায়ে হাত দেওয়ার? এমন গর্জনে মেঘ কেঁপে ওঠে। রুদ্রের এই রূপ নতুন দেখছে, খুবই ভয়ানক লাগছে তাকে। রুদ্র আরো এক পা সামনে এসে আবারও ধমকে বলে, যদি মেয়ে না হয়ে ছেলে হতে এতক্ষণে মাটির নিচে কেটে ফেলতাম। তোমার ভাগ্য ভালো মেয়েদের গায়ে হাত তোলার শিক্ষা পাইনি, নয়তো হাতটা ভেঙে গুড়িয়ে দিতাম।